হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এনেছি তোমাদের ইতিহাস বিষয়ের উপরে। ঠিক আছে, তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার কি ফরাসি বিপ্লবের কয়েকটি ধারা, সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এনেছি। এই প্রশ্নগুলো প্রথম পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, তাই তোমরা প্রশ্নগুলো মন দিয়ে রেডি করবে। বুঝেছো? খাতায় নোট করে নাও, উত্তর সমেত আমি দিচ্ছি, তাহলে তোমরা প্রশ্নটা বুঝতে পারবে। বুঝেছো? চলো চালু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, দেখো বিপ্লব পূর্ব ফরাসি সমাজের দ্বিতীয় সম্প্রদায় কারা অন্তর্ভুক্ত ছিল? অভিজাতরা। ঠিক আছে, মেরি আতনাত কে ছিলেন? তিনি রাজা সরোজলের পত্নী ছিলেন। তারপরের প্রশ্ন, ফ্রান্সের বুর্ব রাজার পরিবার কিসে বিশ্বাস করত? তারা রাজার দৈব শাস্ত্রে বিশ্বাস করেছিল। ঠিক আছে, আমি রাষ্ট্র এই উক্তিটি কার? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ফরাসি সম্রাট চতুর্দশ লুই। রুশোকে কেন ফরাসি বিপ্লবের জনক বলা হয়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তার চিন্তাধারা ফরাসি বিপ্লবের গভীর প্রভাব ফেলেছিল। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস। এই উক্তিটি কার? ফরাসি দার্শনিক রুশো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ফ্রান্সের কয় ধরনের প্রত্যক্ষ করেছিল? 3 ধরনের প্রত্যক্ষ কর ছিল। ফ্রান্সে প্রচলিত 3টি প্রত্যক্ষ করের নাম কি? টেইলি, ক্যাপিটেশন ও ভিংটিয়েম। টেইলি কী ধরনের কর ছিল? এটি ছিল এক প্রকার ভূমি কর বা ভূমির উপর ধার্য প্রত্যক্ষ কর। ক্যাপিটেশন কী ধরনের কর ছিল? এটি ছিল এক প্রকার উৎপাদন কর। ডিংটিয়েম কর কী ছিল? এটি ছিল এক প্রকার আয়কর। তারপরে প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। তারপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? ষোড়শ লুই। ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? বুর্ব বংশের। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও। 15 দাগের সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতাকে? জ্যাক রুসো। ঠিক আছে, রুসো কে ছিলেন? রুসো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক। অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে লিখেছেন? রুসো। করবি কী ধরনের কর ছিল? এটি ছিল বাধ্যতামূলক বিনা পারিশ্রমিকের শ্রমদানের এক প্রকার কর। বিপ্লব পূর্ব ফরাসি সমাজে প্রথম সম্প্রদায়ে কারা অন্তর্ভুক্ত ছিল? যাজকেরা। ভলতেয়ার কথায় রাজনৈতিক বন্দী হিসেবে আটক ছিলেন বাস্তিল দুর্গে। যাজক কাকে বলে? যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তি। বাস্তিল দুর্গের পতন কবে হয়? 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? 1789 খ্রিস্টাব্দে 20 জুন। স্টেটস জেনারেলের সভা কবে শুরু হয়? 1789 খ্রিস্টাব্দে 5ই মে। রোবসপিয়রের মৃত্যু কবে হয়? 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই। সন্ত্রাসের শাসন কাকে বলা হয়? আনুমানিক 1793 সালের 2 জুন থেকে 1794 সালের 27 জুলাই পর্যন্ত সময়কালকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও, রাজা সরোজলের মৃত্যুদণ্ড কবে হয়? 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। বুঝেছো? তারপরে প্রশ্ন দেখে নাও, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। দার্শনিকের অভিধান গ্রন্থটি কে রচনা করেন? ভলতেয়ার। ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর নেওয়া করের নাম কি ছিল? এইডস। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ফরাসি বিপ্লবের প্রাকাল্যে ফ্রান্সে কর বিনাশ করতে হয়েছিল, এর কারণ কি? কারণ ফ্রান্সে শ্রেণীর বৈষম্য প্রকট ছিল। কাকে সূর্য রাজা বলা হতো? চতুর্দশ লুইকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র কারা ছিল? বুর্জোয়ারা। সাকুলা কাদের ব্যবহার হতো? ফ্রান্সের খেটে খাওয়া দারিদ্র মানুষদের। বিপ্লব পূর্ব ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কীভাবে বিবেচনা করা হতো? সুবিধাহীন সম্প্রদায় হিসাবে। বিপ্লব পূর্ব ফরাসি সমাজে যাজক ও অভিযাজকরা কেন শ্রেণীভুক্ত ছিলেন? সুবিধাভোগী সম্প্রদায় হিসাবে। তারপরে 1789 খ্রিস্টাব্দে 27 জুন কী ঘটনাকে বুর্জোয়া বিপ্লব বলা হয়? রাজা ষোড়শ লুই 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে। ডেভিড থমসন ফ্রান্সের প্রাক বিপ্লব অর্থনৈতিক পরিস্থিতিতে কী বলেছেন? বই বৈপ্লবিক পরিস্থিতি। ঠিক আছে, বিপ্লব পূর্ব ফরাসি সমাজ কতটি সম্প্রদায় বিভক্ত ছিল? 3টি সম্প্রদায়। ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্র বিলোপের ঘোষণা করে? 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে রচনা করেন? মন্তেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের লেখককে? মন্তেস্কু। কাদিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভলতেয়ার। লেটার্স ফিলোসফিস গ্রন্থটি কে লিখেছেন? ভলতেয়ার। অ্যাডাম স্মিথ ফ্রান্সকে কী মন্তব্য করেছিলেন? তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছিলেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? টাইপ বা ধর্মকর। ফরাসি যাজকেরা রাজাকে কী নামে কর প্রদান করতেন? স্বেচ্ছা কর নামে। পরের প্রশ্ন দেখে নাও, ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? কবে? 1791 খ্রিস্টাব্দে 20 জুন। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কবে করা হয়? 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, বিশ্বকোষ প্রণেতা হিসেবে কাকে চেনা যায়? ডেনিস দিদের। মোস্ট ইম্পর্টেন্ট। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে। তারপরে প্রশ্ন দেখে নাও, ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীদের কী বলা হতো? ইন্টেন্ডেন্ট। ফরাসি বিপ্লবের আগে অভিজাতরা কী নামে পরিচিত ছিল? প্র্যাটিসিয়ান নামে। বিপ্লব পূর্ব ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন? তৃতীয় সম্প্রদায়ভুক্ত। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন শ্রেণীভুক্ত ছিলেন? তৃতীয় সম্প্রদায়ভুক্ত। ফরাসি বিপ্লবের আগে তৃতীয় শ্রেণীর মানুষদের কী নামে ডাকা হতো? প্লেবিয়ান নামে।
ফ্রান্সের লবণ কর কী নামে পরিচিত ছিল? গ্যাবেলা নামে। ফ্রান্সের ধর্মকর কী নামে পরিচিত ছিল? টাইদ নামে। এবার ২ ও ৩ নম্বর প্রশ্ন দেখে নাও। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন? দেখুন, ব্রিটেনের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত অগাছল ও অন্যায্য। বিভিন্ন ধরনের অযৌক্তিক কর এবং সামন্ত প্রভুদের বিশেষ সুবিধা ছিল। সাধারণ জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হতো। এই অস্বাভাবিক ও ভুল অর্থনৈতিক ব্যবস্থার জন্য তিনি এমন মন্তব্য করেছিলেন। রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন? ফ্রান্সের বিখ্যাত দুর্গ কারাগার ব্যাস্টিলকে রাজনৈতিক কারাগার বলা হতো কারণ এখানে সাধারণ অপরাধীদের বদলে মূলত রাজনৈতিক বিরোধীদের বন্দী করে রাখা হতো। রাজা বা সরকারের বিরোধিতা করলে অনেকে এখানে আটক করা হতো। কোনো বিচার ছাড়াই অনেক সময় বন্দী করা হতো। তাই এটি রাজনৈতিক কারাগার নামে পরিচিত ছিল। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। ভিংটেম কি? ভিংটেম ছিল ফ্রান্সে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ কর। এটি মূলত আয়ের উপর ধার্য করা হতো এবং সাধারণ মানুষকে এই কর দিতে হতো। ফরাসি ভাষায় ভিংটিমের শব্দের অর্থ ১/২০ ভাগ বা প্রায় ৫%। এই করের মাধ্যমে সরকার রাজস্ব সংগ্রহ করত। তবে বাস্তবে সাধারণ জনগণের উপরে এর চাপ বেশি ছিল। টাইথ কি? টাইথ ছিল একটি ধর্মীয় কর যা ফ্রান্সের কৃষকদের দিতে হতো। এই কর মূলত গির্জা বা চার্চের জন্য আদায় করা হতো। সাধারণত কৃষকদের উৎপন্ন ফসলের প্রায় ১০ ভাগের ১ ভাগ চার্চকে দিতে হতো। এই অর্থ বা ফসল ধর্মযাজকদের রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কাজের জন্য ব্যবহার করা হতো। তাই এই ধর্মীয় করকে টাইথ বলা হয়। কর্ডে বা করবি কি? করবি ছিল ফ্রান্সে প্রচলিত এক ধরনের বাধ্যতামূলক শ্রম ব্যবস্থা। এতে কৃষক ও সাধারণ মানুষকে বিনা পারিশ্রমিকে রাজার বা সরকারের কাজে শ্রম দিতে হতো। সাধারণ রাস্তা নির্মাণ বা অন্যান্য সরকারি কাজে এই শ্রম নেওয়া হতো। এটি ছিল এক ধরনের সামন্ততান্ত্রিক প্রথা। তাই বিনা মজুরির বাধ্যতামূলক শ্রমকে করবি বলা হয়। সঁস বা সেন্স ও সপার বা স্যাম্পেট কি? সঁস ও স্যাম্পাট ছিল ফ্রান্সের সামন্ত প্রভুদের দেওয়া করের দুটি রূপ। সঁস ছিল জমির জন্য কৃষকদের দেওয়া নির্দিষ্ট অর্থকর। অন্যদিকে স্যাম্পাট ছিল উৎপন্ন ফসলের একটি নির্দিষ্ট অংশ যা কৃষকদের সামন্ত প্রভুকে দিত। এই ২ ধরনের করই কৃষকদের উপর বড় আর্থিক চাপ সৃষ্টি করত। তাই এগুলো সামন্ততান্ত্রিক কর হিসেবে পরিচিত। ইনটেনডেন্ট কাদের বলা হতো? ইনটেনডেন্ট ছিল ফ্রান্সের রাজার নিযুক্ত ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা বিভিন্ন প্রদেশে প্রশাসন পরিচালনার দায়িত্ব পালন করতেন। কর আদায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সরাসরি নির্দেশ কার্যকর করা ছিল তাদের কাজ। তারা সরাসরি রাজার অধীনস্থ ছিলেন। তাই রাজ্যের প্রশাসনিক প্রতিনিধিদের ইনটেনডেন্ট বলা হতো। ফ্রান্সের প্রথম সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? ফ্রান্সের সামন্ততান্ত্রিক সমাজে যাজক বা ধর্মযাজক শ্রেণীকে প্রথম সম্প্রদায় বলা হতো। এই শ্রেণীর মধ্যে চার্চের উচ্চপদস্থ পুরোহিত ও ধর্মীয় নেতারা অন্তর্ভুক্ত ছিলেন। তারা অনেক বিশেষ সুবিধা ভোগ করতেন এবং অধিকাংশ কর থেকে মুক্ত ছিলেন। সমাজে তাদের মর্যাদা ও ক্ষমতা ছিল অনেক বেশি। তাই তারা প্রথম সম্প্রদায়ের নামে পরিচিত ছিলেন। তারপরে বলব ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের নামে কারা পরিচিত ছিলেন? ফ্রান্সের সাধারণ জনগণকে তৃতীয় সম্প্রদায় বলা হতো। এর মধ্যে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, মধ্যবিত্ত ও পেশাজীবী মানুষ অন্তর্ভুক্ত ছিলেন। তারা ছিল জনসংখ্যার সবচেয়ে বড় অংশ, কিন্তু সমাজে তাদের রাজনৈতিক অধিকার খুব কম ছিল। অধিকাংশ করও তাদেরই দিতে হতো। তারপরে দেখো অস্ট্রিয়া রেজিম কি? অস্ট্রিয়া রেজিম বলতে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের পুরনো শাসন ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থায় রাজা ছিল সর্বসময় ক্ষমতার অধিকারী। সমাজ ৩টি সম্প্রদায়ে বিভক্ত ছিল এবং প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের বিশেষ সুবিধা ভোগ করত। সাধারণ জনগণ নানা ধরনের করের বোঝা বহন করত। তাই এই পুরনো সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থাকে অস্ট্রিয়াস রেজিম বলা হয়। তারপরের প্রশ্ন, অভিজাত বিদ্রোহ কাকে বলে? ১৭৮৭ থেকে ১৭৮৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে অভিজাত শ্রেণীর রাজা চতুর্দশ লুইয়ের আর্থিক সংস্কার নীতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল তাকে অভিজাত বিদ্রোহ বলা হয়। রাজকোষের ঘাটতি মেটাতে রাজা অভিজাতদের উপর কর আরোপ করতে চেয়েছিল, কিন্তু অভিজাতরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তারা নিজেদের বিশেষ সুবিধা বজায় রাখতে চাইছিল। তাই এই আন্দোলনই ফরাসি বিপ্লবের সূচনা ত্বরান্বিত করেছিল। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের সংগঠিত জনবিদ্রোহকে ফরাসি বিপ্লব বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৭৮৯ সালে ফ্রান্সে সাধারণ জনগণ রাজতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই আন্দোলনের ফলে পুরনো শাসন ব্যবস্থার পতন ঘটে এবং নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠা হয়। জনগণ রাজনৈতিক অধিকার লাভ করতে শুরু করে। তাই এই বৃহৎ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে ফরাসি বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লবে কেন বুর্জোয়া বিপ্লব বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরাসি বিপ্লবে মধ্যবর্তী বা বুর্জোয়া শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্যবসায়ী, আইনজীবী ও শিক্ষিত মধ্যবিত্তরা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। তারা রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক মর্যাদা অর্জন করতে চেয়েছিল। বিপ্লবের ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে এবং মধ্যবিত্তের প্রভাবে বৃদ্ধি পায়। তাই ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয়। মন্তেস্কু কে ছিলেন? তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। মন্তেস্কু ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। তিনি রাজতান্ত্রিক স্বৈরশাসনের সমালোচনা করেছিলেন এবং ক্ষমতার বিভাজনের ধারণা প্রদান করেন। তার চিন্তাধারা ফরাসি বিপ্লবের উপর গভীর প্রভাব ফেলেছিল। তার বিখ্যাত দুটি গ্রন্থ দ্য স্পিরিট অফ লস
এবং পার্সোনাল লেটার্স এই গ্রন্থগুলোতে তিনি রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। 15 থেকে প্রশ্ন দেখে নাও, ভলতেয়ার কে ছিলেন? তার রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক, লেখক ও সমাজ সমালোচক। তিনি ধর্মীয় কুসংস্কার ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। তার লেখনী মানুষের স্বাধীনতা ও যুক্তিবাদক উৎসাহিত করেছিলেন। তার বিখ্যাত দুটি গ্রন্থ হলো ক্যান্ডিড এবং লেটার্স অন দ্য ইংলিশ। তার চিন্তাধারা ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল।